নমস্কার, আমি দেবাশিস মৈত্র। শুরু করছি শনিবারের অনলাইন জিকের ক্লাস। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন তারা জানেন যে একদম দোরগোড়ায় এসে পড়েছে ডাব্লিউবিসিএস পরীক্ষা। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কি জানুয়ারিতে হওয়ার কথা। তো এই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কথা চিন্তা করে আমরা যে ধাঁচে এখন আমাদের এই ক্লাসটা করছি, মানে এক এক দিন এক একটা সাবজেক্ট অনুযায়ী, তো ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা চিন্তা করে আমরা আজকের এপিসোড করছি ইন্ডিয়ান ইকোনমি নিয়ে। এই ইন্ডিয়ান ইকোনমি নিয়ে আজকের এপিসোড আমাদের। এবার আজকের এপিসোড শুরু করার আগে একটা কথা বলে দিই, রাজ্য সরকারের সেরা চাকরি, অন্যতম সেরা চাকরি পাওয়া যায় ডাব্লিউবিসিএস ক্র্যাক করলে। তো প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, প্রিলিমিনারিতে ক্র্যাক করলে হবে না। প্রিলিমিনারিতে ক্র্যাক করে আপনাকে মেইনসে বসতে হবে। মেইনে ক্র্যাক করলে তারপরে তার আছে, তারপরে পার্সোনালিটি টেস্ট আছে ইত্যাদি। জানেন, যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সবটাই জানেন ডাব্লিউবিসিএসে ক্র্যাক করার প্রসিডিওরটা কি। তো শুরু করছি ইন্ডিয়ান ইকোনমির প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে আমরা জানি ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 5টা বছর নিয়ে একটা করে টার্ম। প্রশ্নটা হচ্ছে, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবক্তাকে। আবার বলছি প্রশ্নটা, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবক্তাকে। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবক্তা হলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রসঙ্গত একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই কনসেপ্টটা 1928-এ শুরু হয় সোভিয়েত ইউনিয়নে। সোভিয়েত ইউনিয়নে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেন জোসেফ স্ট্যালিন, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব জোসেফ স্ট্যালিন। এবার আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতি কি ধরনের অর্থনীতি? মানে অর্থনীতির অনেক রকম প্রকারভেদ আছে। যেমন ধরুন গান্ধিয়ান ইকোনমি, মিক্সড ইকোনমি ইত্যাদি নানান রকম প্রকারভেদ আছে। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় অর্থনীতি কি ধরনের অর্থনীতি? ভারতীয় অর্থনীতি হলো মিক্সড বা মিশ্র অর্থনীতি। প্রসঙ্গত জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে অর্থনীতি নিয়ে, ইন্ডিয়ান ইকোনমি নিয়ে যে প্রশ্ন আজকের ক্লাসে আলোচিত হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতেই এসেছে বিভিন্ন বছরে। বিগত বিভিন্ন বছরে ডাব্লিউবিসিএস এর স্ক্রিনিং পরীক্ষার ইন্ডিয়ান ইকোনমির প্রশ্ন তুলে, প্রশ্নগুলো সাজিয়ে নিয়ে আজকের আমাদের এই বিশেষ এপিসোড। আপনারা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন 2021-এ, তাদের কাছে আশা করি আমার আজকের এই এপিসোড বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তাদের কাছে সহায়ক হয়ে উঠবে। আপনারা সঙ্গে থাকুন। আসছি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটির লেখককে। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটির লেখক হলেন এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া লেখেন প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটি। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হলো অর্থনৈতিক পরিকল্পনা, মানে ফিনান্সিয়াল প্ল্যানিং। এটা কি যুগ্ম তালিকা নাকি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত? আপনারা জানেন যে 3টে তালিকার কথা বলা আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা, আর একটি হচ্ছে যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট যাকে বলে। প্রশ্নটা আবার বলছি, প্রশ্নটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা, ফিনান্সিয়াল প্ল্যানিং, এই যে বিষয়টি, এটা কি যুগ্ম তালিকা নাকি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত? এটি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন হচ্ছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একবার দেখা যাক প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টেনারটা কি, মানে 5 বছরের টেনার। পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল ভারতে 1951 সালে। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কতদিন চলেছিল? 52, 53, 54, 55, 56। তাহলে 1951 থেকে 56 অবধি চলেছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রশ্নে ছিল
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? উত্তর হচ্ছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সেচ ও বিদ্যুৎ প্রকল্প সহ দেশ জুড়ে কৃষির উন্নতি ঘটানো। আবার বলছি উত্তরটা, সেচ ও বিদ্যুৎ প্রকল্প সহ দেশ জুড়ে কৃষির উন্নতি ঘটানো ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য বা লক্ষ্য। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, বহুবার রিপিট হয়েছে ডাব্লিউবিসিএস এর স্ক্রিনিং টেস্টেই। এটা হচ্ছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, মাথায় রাখুন প্রশ্নটা ভালো করে শুনুন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দুর্গাপুর, ভিলাই ও রাউরকেল্লায় ইস্পাত কারখানা স্থাপিত হয়? আমরা জানি দুর্গাপুরে ইস্পাত কারখানা বিখ্যাত, ভিলাইয়েও আছে, রাউরকেল্লাতেও আছে, ওড়িশার রাউরকেল্লা। এবার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই তিনটে কারখানা স্থাপিত হয়েছিল? খুব জরুরি, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কতদিন, কবে থেকে কবে হয়েছিল? 1956 থেকে 61। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর, ভিলাই ও রাউরকেল্লায় লৌহ ও ইস্পাত কারখানা স্থাপিত হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পিরিয়ডটা হচ্ছে 56 থেকে 61, 1956 to 1961। আসবো পরের প্রশ্নে। যারা ইকোনমিক্সের ছাত্র তারা জানেন ক্লোজড ইকোনমি বলে একটা বিষয় আছে। প্রশ্নটা হচ্ছে যে কি ধরনের অর্থনৈতিক পরিস্থিতিকে ক্লোজড ইকোনমি বলে? ক্লোজড ইকোনমি বলে সেই অর্থনৈতিক পরিস্থিতিকে যখন দেশের আমদানি এবং রপ্তানি পুরোপুরি বন্ধ থাকে। তার মানে দেশের আমদানি ও রপ্তানি যদি না হয়, অর্থাৎ বন্ধ থাকে, তখন দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থাকে বলে ক্লোজড ইকোনমি। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, উন্নয়নশীল দেশে কী কারণে বেকারত্বের ঘটনা বেশি দেখা যায়? আমরা জানি ভারতের বেকার সংখ্যা জানেন আপনারা কত, বাংলাদেশেও দেখবেন বেকার সংখ্যা প্রচণ্ড। প্রশ্নটা সেই নিয়ে, প্রশ্নটা হচ্ছে উন্নয়নশীল দেশে, আমরা ইন্ডিয়া তো ডেভেলপিং কান্ট্রি, মানে উন্নয়নশীল দেশ, এটা আপনারা সবাই জানেন। প্রশ্নটা হচ্ছে উন্নয়নশীল দেশে বেকারত্বের ঘটনা বেশি দেখা যায় কেন? উত্তরটা আমি ইংরেজিতে বলছি, কেননা বাংলায় যদি উত্তরটা অনুবাদ করি তাহলে উত্তরটার অর্থ অন্যরকম হওয়ার সম্ভাবনা আছে। উত্তরটা হচ্ছে যে ল্যাক অফ কমপ্লিমেন্টারি ফ্যাক্টরস অ্যান্ড প্রোডাকশন। ল্যাক অফ কমপ্লিমেন্টারি ফ্যাক্টরস অ্যান্ড প্রোডাকশনের কারণে। তার মানে প্রোডাকশন হয় না, প্রোডাকশন যদি না থাকে, শিল্প কারখানা যদি না থাকে, তাহলে লোকের চাকরি বাকরি কোথায় হবে? চাকরি বাকরি হবে না, বেকারত্ব বাড়বে। তাহলে উন্নয়নশীল দেশে ল্যাক অফ কমপ্লিমেন্টারি ফ্যাক্টরস অফ প্রোডাকশনসের জন্য বেকারত্বের ঘটনা বেশি দেখা যায়। পরের প্রশ্ন, কাজের বিনিময়ে খাদ্য বা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম বলে একটা প্রকল্প চালু ছিল ভারতবর্ষে। সেই প্রকল্পটা এখন আর সেই নামে পরিচিত নয়, ফুড ফর ওয়ার্ক। প্রশ্নটা হচ্ছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম বর্তমানে কি নাম হয়েছে, তার বর্তমানে কি নামে পরিচিত? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের বর্তমানে নাম হয়েছে এনআরইপি। সেটার পুরো কথাটা হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এনআরইপি, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটার পুরনো নাম, মানে আগের নাম ছিল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, ফুড ফর ওয়ার্ক। পরের প্রশ্নে কি আছে দেখা যাক। আমাদের দেশে কবে থেকে স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা চালু হয়? ভারতে স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা চালু হয় 1999 সালের এপ্রিল মাস থেকে। দুরকম স্বর্ণ জয়ন্তী প্রকল্প আছে, একটা গ্রাম স্বরোজগার যোজনা, একটা শহর স্বরোজগার যোজনা। এখানে প্রশ্নটা আছে গ্রাম নিয়ে। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা ভারতে চালু হয় 1999 সালের এপ্রিল মাস থেকে। পরের প্রশ্ন, অনুন্নত কোনো রাষ্ট্রে, ডেভেলপিং নয়, আন্ডার ডেভেলপড, অনুন্নত কোনো রাষ্ট্রে দারিদ্র্যের মূল কারণ কি? প্রশ্নটা হচ্ছে
অনুন্নত কোনো রাষ্ট্রে দারিদ্র্যের মূল কারণ কি? অনুন্নত কোনো রাষ্ট্রে দারিদ্র্যের একমাত্র কারণ, এবং এটাকেই বেসিক কজ বলা যায়, সেটা হচ্ছে আয়ের অসাম্য, মানে ইনকাম ইনইকুয়ালিটি। ইনকাম ইকুয়ালিটির জন্য দারিদ্র্যের সংখ্যা বাড়ে, মানে এক শ্রেণীর হাতে প্রচুর টাকা চলে যায় আর এক শ্রেণীর হাতে টাকা থাকে না। পরের প্রশ্ন, একই সঙ্গে মুদ্রাস্ফীতিও বাড়ছে, বেকারত্বও বাড়ছে। এই যে একই সঙ্গে মুদ্রাস্ফীতি বাড়া এবং বেকারত্ব বাড়া, একই সঙ্গে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বাড়ার এই ঘটনাকে অর্থনীতির ভাষায় কি বলা হয়? মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের হার একই সঙ্গে বাড়ার ঘটনাকে অর্থনীতির ভাষায় কি বলা হয়? অর্থনীতির ভাষায় আপনারা ইনফ্লেশন শুনেছেন, মুদ্রাস্ফীতি, এই ঘটনাটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। একই সঙ্গে মুদ্রাস্ফীতিও বাড়ছে, আবার একই সঙ্গে বেকারত্বও বাড়ছে। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, খুব দারুণ প্রশ্ন এটা, সেটা হচ্ছে আমরা জানি এই যে কাগজের টাকা পাওয়া যায়, আমরা যে কাগজের টাকা ব্যবহার করি, সেটা ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে ছাপা হয়। তো যে ওই ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে যে কাগজে টাকা ছাপা হয়, সেই কাগজটা বিশেষ প্রযুক্তিতে তৈরি কাগজ। যে কাগজে বই ছাপা হয় সে কাগজে কিন্তু টাকা ছাপা হয় না, বিশেষ প্রযুক্তিতে তৈরি কাগজে নোট ছাপা হয়। প্রশ্নটা হচ্ছে, এই যে কাগজ, যে কাগজে নোট ছাপা হয়, সেই কাগজ কোথা থেকে আসে? সেই কাগজ কোথায় তৈরি হয়? সেই কাগজ একমাত্র ভারতের একমাত্র হোসাঙ্গাবাদ বলে একটা জায়গা আছে, সেখানে নোটের কাগজ তৈরি হয়। ভারতবর্ষের হোসাঙ্গাবাদ বলে একটা জায়গা আছে, সেই হোসাঙ্গাবাদে আমাদের যে কাগজি মুদ্রা, মানে নোট, কারেন্সি নোট, তার কাগজটা তৈরি হয়। আসবো পরের প্রশ্নে। প্রতিরক্ষা সংক্রান্ত কোনো বিশেষ কাজের জন্য সোনার মেডেল দেওয়া হয়। পঞ্জীকৃত স্বর্ণ ব্যবসায়ীরা সোনা কেনা বেচার জন্য, মানে যারা রেজিস্টার্ড গোল্ড ডিলার, তারা সোনা কেনা বেচার জন্য, তাদের সোনা কেনা বেচার জন্য এবং বিভিন্ন সোনার মেডেল তৈরি করবার জন্য দেশের কোন টাকসালে সোনা পরিশোধন করা হয়? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, আবার বলছি। প্রতিরক্ষার বিভিন্ন পদক তৈরির জন্য এবং যারা রেজিস্টার্ড গোল্ড ডিলার, তার মানে যারা পঞ্জীকৃত স্বর্ণ ব্যবসায়ী, তাদের সোনা কেনা বেচার জন্য দেশের কোন টাকসালে সোনাকে পরিশোধন করা হয়? এটা হচ্ছে দ্য মুম্বাই মিন্ট, তার মানে বম্বের টাকসালে। দ্য মুম্বাই, সেই টাকসালটার নাম আমরা জানি, টাকসালের ইংরেজি মিন্ট, সেই টাকসালটার নাম হচ্ছে দ্য মুম্বাই মিন্ট, তার মানে বোম্বে মিন্টে, বোম্বাইয়ের টাকসালে এই কাজের সোনা করা হয়। আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের ব্যাংকগুলিকে নগদ বা ক্যাশ ইন হ্যান্ড ও মোট সম্পদের মধ্যে নির্দিষ্ট অনুপাত বজায় রাখতে হয়। ভারতের ব্যাংকগুলিকে ক্যাশ ইন হ্যান্ড বা নগদ এবং মোট সম্পদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ অনুপাত, এই অনুপাত বজায় রাখতে হয়। একে কি বলে? একদম টিপিক্যাল ইকোনমিক্সের প্রশ্ন। একে বলে হচ্ছে এসএলআর। এসএলআর মানে হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইড রেশিও। স্ট্যাটিউটরি লিকুইড রেশিও তাহলে কি? ভারতের যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোর ক্যাশ ইন হ্যান্ড আর তার নির্দিষ্ট যে সম্পদ, সেই সম্পদের রেশিওকে বলে হচ্ছে এসএলআর। আসবো পরের প্রশ্নে। 1921 সাল, ভারতবর্ষ তখনও পরাধীন। 1921 সালে প্রেসিডেন্সি 3টে ব্যাংক, 1921 সালে 3টে ব্যাংকের অ্যামালগামেশন হয়েছিল, মানে 3টে ব্যাংকের একত্রীকরণ হয়েছিল। একত্রীকরণ হয়ে একটা নতুন ব্যাংকের জন্ম হয়েছিল। আসছি প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে 1921 সালে প্রেসিডেন্সি ব্যাংকস অফ বেঙ্গল, ম্যাড্রাস অ্যান্ড বোম্বাই, প্রেসিডেন্সি, তাহলে প্রেসিডেন্সি ব্যাংকস অফ বেঙ্গল, ম্যাড্রাস অ্যান্ড বোম্বাই,
এই তিনটি ব্যাংককে জাতীয়করণ করে এক ছাতার তলায় নিয়ে আসা হয় এবং একটা নতুন ব্যাংকের জন্ম হয়। সেই ব্যাংকের নাম কি? সেই ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তার মানে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাদার অর্গানাইজেশন কি, মানে আসল অর্গানাইজেশন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাদার অর্গানাইজেশনের নাম হচ্ছে প্রেসিডেন্সি ব্যাংকস অফ বেঙ্গল, ম্যাড্রাস অ্যান্ড বোম্বাই। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন বা পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? আপনারা জানেন স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনা বেচা হয়। প্রশ্নটা হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন বা পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? উত্তর বম্বে স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জ হলো ভারতের সবচেয়ে প্রাচীন স্টক এক্সচেঞ্জ। পরের প্রশ্ন, ভারতে প্রাইভেট সেক্টর মিউচুয়াল ফান্ডের একটা রমরমা ব্যবসা এখন আছে। ভারতে প্রাইভেট সেক্টর মিউচুয়াল ফান্ড কবে স্থাপিত হয়? 1993 সালে প্রাইভেট সেক্টর মিউচুয়াল ফান্ড স্থাপিত হয়। কোন পদ্ধতিতে ভারতের জাতীয় আয় নিরূপণ করা হয়? জাতীয় আয় কোন পদ্ধতিতে? প্রশ্নটা হচ্ছে কোন পদ্ধতিতে ভারতের জাতীয় আয় নিরূপণ করা হয়? প্রোডাকশন অ্যান্ড ইনকাম মেথড। পদ্ধতিটার নাম হচ্ছে প্রোডাকশন অ্যান্ড ইনকাম মেথড। এই পদ্ধতিতে ভারতের জাতীয় আয় নিরূপণ করা হয়। শেষ দুটো প্রশ্ন আলোচনা করব, দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার প্রথম প্রশ্ন, শেষ দুটো প্রশ্নের প্রথম প্রশ্ন, একটা সময়তে জেনারেল বাজেটের মধ্যেই রেলওয়ে বাজেটটা ইনক্লুডেড ছিল। এবার পরবর্তীকালে ব্যয় বরাদ্দের সুবিধের জন্য জেনারেল বাজেটের থেকে রেল বাজেটকে ছেঁটে আলাদা করা হয়। দেখবেন এখন প্রতি বছর দুটো করে বাজেট হয়, একটা জেনারেল বাজেট, সাধারণ ব্যয় বরাদ্দ, আর একটা হচ্ছে রেল বাজেট। প্রশ্নটা হচ্ছে জেনারেল বাজেট থেকে রেলওয়ে বাজেটকে কবে আলাদা করা হয়? আলাদা করা হয় 1924-25 অর্থবর্ষে। 1924-25 অর্থবর্ষে জেনারেল বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা হয়। শেষ প্রশ্ন, বাজেটে ফিসক্যাল ডেফিসিট বলতে কি বোঝায়? বাজেটে ফিসক্যাল ডেফিসিট বলতে বোঝায় বাজেটারি ডেফিসিট প্লাস দ্য নেট বরোয়িংস অফ দ্য গভর্নমেন্ট। বাজেটে ফিসক্যাল ডেফিসিট বলতে বোঝায় বাজেটারি ডেফিসিট প্লাস দ্য নেট বরোয়িংস অফ দ্য গভর্নমেন্ট। অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।